পূর্বের পার্টে আমরা দেখেছি কিমির সাথে যে সম্পর্ক ছিল, তাও আবার তখন যখন তার প্রথম ওয়াইফ মানে লিয়ের খালা বেঁচে ছিল। আর এই কথা লি কিছু ছবির দ্বারা ওই টিভির ইন্টারভিউর মাধ্যমে টেলিকাস্ট করে দেয়। এটা দেখে যে শকড হয়ে যায়। এই পার্টের শুরুতে জিনা কিমিকে জিজ্ঞাসা করে, এখন বলুন আপনার কি আসলেই জেজের সাথে সম্পর্ক ছিল যখন তার ওয়াইফ বেঁচে ছিল? কিমি তখন চিৎকার করে বলে ওঠে, না এইসব কিছুই না। জিনা তখন বলে, আচ্ছা তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এই ছবিগুলো ম্যাপিং করে বানানো হয়েছে? কিমি তখন বলে, এসব কিছু মিথ্যা। এটা বলে সে চলে যায়। ওইদিকে যে অনেক রেগে স্টেজ থেকে লির দিকে যেতে থাকে, কিন্তু তখন মিডিয়ার লোকেরা তাকে ধরে প্রশ্ন করতে শুরু করে। অন্যদিকে কিমি টিভি স্টুডিও রুমে অনেক টেনশনে বসে থাকে। তখন সেখানে জিনা আসে, আর তখন কিমি তাকে বলতে থাকে, আচ্ছা তাহলে তুমি এই প্ল্যান করে আমাকে এখানে ডেকেছিলে? তখন জিনা বলে, দেখেন আপনি নিজের সম্পর্কের মিথ্যা কথা কেন বলছেন? আপনি তো এখন জেজের ওয়াইফ হয়েছেন। তখন কিমি বলে, আমি জানি তুমি ওই 2 টাকার চ্যাংয়ের সাথে মিলে আছো, আমার সাথে এই নাটক করছো, লজ্জা করে না তোমার? জিনা তখন চুপ থাকে না আর বলে, চ্যাংয়ের ব্যাপারে কথা বলার তোমার সামর্থ্য নেই। দুইজন এখানে অনেক তর্ক শুরু করে দেয়, কিন্তু তখনই মিডিয়ার লোকেরা সেখানে আসে আর কিমি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ এন্ড্রুর সাথে দেখা করতে আসে আর অনেক হেসে হেসে কথা বলে যে, বাবা ওই জাহাজের প্রজেক্ট ডোডো গ্রুপ যেন পায়, বুঝতে পেরেছো? এটা তোমার দায়িত্ব, সাবধানে দেখো এই ব্যাপারটা। এন্ড্রু তখন বলে, হ্যাঁ আমি অবশ্যই ওই ডিল ফাইনাল করব। তখনই তো বাবা আবার ডোডো গ্রুপের চেয়ারম্যান হতে পারবে। কিন্তু এই কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপরে এন্ড্রু যাওয়ার পর সে তার ছেলে নাথানকে বলে, কোনোভাবেই যেন এই কন্ট্রাক্ট এন্ড্রু পায় না, না হলে ডোডো গ্রুপ আমাদের হাত থেকে বের হয়ে যাবে, খেয়াল রেখো এই ব্যাপারটা। অন্যদিকে যে লিয়ের সাথে দেখা করার জন্য ডোডো গ্রুপের হোটেলে যায়, কিন্তু লিয়ের লোকেরা তাকে ভেতরে যেতেই দেয় না। তখনই সেখানে মোজো আসে আর মোজোকে দেখে যে অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা তাহলে এখন তুমিও লিয়ের সাথে আছো? মোজো তখন বলে, হ্যাঁ ডোডো গ্রুপ আর আপনার কাছে আমার কদর ছিল না, কিন্তু লি আমাকে নতুন জীবন দিয়েছে। যে তখন রেগে গিয়ে বলে, দেখো আমি তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমাকে ভেতরে যেতে দাও। মোজো তখন অ্যাটিটিউড নিয়ে বলে, লি তোমার সাথে দেখা করার মুড নিয়ে বসে নেই, সে মিউজিক শুনছে, এখন এখান থেকে চলে যাও। যে ও অপমান হয়ে সেখান থেকে চলে যায়। তারপরে যে গিয়ে কিমিকে ক্যাম্পিং এর জন্য ডাকে, কিন্তু তখন কিমি বলে, আমি কাউকে মুখ দেখাতে চাই না। যে তখন চিৎকার করে বলে ওঠে, আরে লি তো এটাই চেয়েছিল যে তুমি ভয়ে রুমে বসে থাকো, কিন্তু আমাদের তাকে সফল হতে দেওয়া যাবে না। তুমি সাহস করে বাইরে যাও আর আমার জন্য ক্যাম্পিং করো। কিন্তু কিমি না করে দেয়। এই জন্য যে আরো রেগে যায় আর সে কিমিকে গালাগালি করে চলে যায়। তখন প্যানি জেজেকে সামলাতে চায়। এদিকে কিমির মনে হয় যে অনেক সেলফিশ, আমি কিরকম কষ্ট পাচ্ছি তার চিন্তা জেজের একটুও নেই। আর ওইদিকে প্যানি জেজেকে সামলানোর বাহানায় তার ক্লোজ হওয়ার চেষ্টা করে আর বলে, আমাদের যেভাবে হোক লিকে শেষ করে দিতেই হবে, যদি আপনি হার মেনে নেন তাহলে কিভাবে হবে? এই কথা বলে প্যানি জেজের হাত ধরে, কিন্তু জেজে তো প্যানির থেকেও অনেক বেশি চালাক। জেজে প্যানির হাত সরিয়ে দিয়ে বলে, আমাদের তাড়াতাড়ি অফিসে যাওয়া উচিত। তখন প্যানি বলে, অফিস? মনে হয় আপনার আমার উপরে কোনো বিশ্বাসই নেই। তখন বলে, বিশ্বাস কিভাবে করব আমি? তুমি বসের সাথে থেকেছো আর তোমাকে এরকম অনেক ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি একটা ডাবল এজেন্টও হতে পারো, তাই না? প্যানি বলে, কি বলছেন আপনি? আমি প্রমাণ করে দেখাবো যে আমি আপনার রফাদার। অন্যদিকে সিন্ডিকে দেখানো হয় যে হোটেলের সিসি ক্যামেরা চেক করে, আর তখন লিকে দেখে সে চমকে যায় আর বলে, কি এটাই কে? একে তো একদম চ্যাংয়ের মতো লাগছে। তখন সিন্ডির অ্যাসিস্ট্যান্ট বলে, আরে ম্যাডাম চ্যাং না, হয়তো আপনি অন্য কাউকে দেখেছেন। তখন সিন্ডি বলে, হ্যাঁ বলতে তো চেয়েছিলাম চ্যাংই, কিন্তু চ্যাং তো মারা গেছে, কিন্তু সে একদমই চ্যাংয়ের মতো দেখতে। ওইদিকে লিয়ের টিম প্ল্যান বানায় যে ডিফেন্স ইন্ডাস্ট্রির যে স্ক্যাম ছিল, যেখানে ভিক্টরের সাথে জেজেও মিলেছিল, ওই কেস আবার পুনরায় রিওপেন করতে হবে। তার মধ্যে তারা জেজেকে ফাঁসাবে, এটাই তাদের প্ল্যান। তখন জিনা গ্রেকে কল করে আর গ্রে তার সাথে দেখা করতে যায়। জিনা গ্রেকে জিজ্ঞাসা করে যে কিমির আর জেজের সম্পর্কে ছবি আপনারা কোথায় পেলেন? প্লিজ আমাকে বলো তোমার বসকে, অবশ্যই সে লির ফ্যামিলির কেউ হবে, প্লিজ আমাকে তার কাছে নিয়ে যাও। গ্রে জিনাকে বলে, তুমি লিকে ভুলে যাও, সে মারা গেছে। অন্যদিকে যে প্রচারণা আরো বেশি হয়, কিন্তু সেখানে একটা প্রতিবাদ হয়
যেখানে মোজো আর জন নেতৃত্ব দিচ্ছিল এবং তাদের সাথে আছে সৈন্য এবং তাদের পরিবার, যারা ডিফেন্স ইন্ডাস্ট্রির ত্রুটিপূর্ণ বিস্ফোরণে আহত হয়েছে এবং মারা গেছে। মোজো বলে যে ডিফেন্স ইন্ডাস্ট্রির দুর্নীতিতে ভিক্টরের সাথে ছিল, যার জন্য এতগুলো সৈনিকের জীবন চলে গেছে। এজন্য আমরা জেজেকে এই ইলেকশনে জিততে দেব না। যে বেচারা তো পাবলিকের সামনে তাদের কিছু বলতেও পারে না। তখন একজন মহিলা বলে, আমার ছেলের জীবন চলে গেছে আর তার জন্য দায়ী এই জেজে। এটা বলে সে জেজের উপরে ডিম ছুঁড়ে মারে। জেজেও সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর ওইদিকে লি জেজেকে কল করে বলে, কি আঙ্কেল, কেমন ছিল ডিম? অনেক টেস্টি ছিল, তাই না? জেজে তখন তাকে বলে যে আমি আমার নিজের হাতে তোমাকে মেরে ফেলবো, দেখে নিও। তখন লি বলে, সরি আঙ্কেল, আমার পিৎজা এসে গেছে, আমি খাওয়া শেষ করে আপনার সাথে আরাম করে কথা বলছি। এটা বলে সে কল কেটে দেয়। অন্যদিকে এন্ড্রু চেয়ারম্যানের সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু ভেতর থেকে উত্তর আসে, আপনার ভেতরে যাওয়ার পারমিশন নেই। এন্ড্রু তো অবাক হয়ে যায় যে এটা কেমন মজা। তখন সেখানে নাথান আর চেয়ারম্যানের ওয়াইফ আসে। চেয়ারম্যানের ওয়াইফ বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার এখানে কোনো জায়গা নেই। যদি তোমার বাবার সাথে দেখা করার ইচ্ছে থাকে তাহলে কোথাও বাইরে গিয়ে দেখা করো। এটা বলে সে চলে যায়। এন্ড্রু তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছে কল করে আর বলে, বাবা আপনি ঠিক আছেন তো? চেয়ারম্যান বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমি তোমার সাথে জরুরি বিষয়ে কথা বলতে চাই, কিন্তু পরে। এই কথা বলে সে কল কেটে দেয়। তারপরে সে পিএকে বলে, আমার ছেলে যেন বুঝতে না পারে যে আমি এখানে কি অবস্থায় আছি, না হলে সে টেনশনে পড়ে যাবে। ডোডো গ্রুপের জন্য যেটা আমি করতে পারিনি সেটা এন্ড্রু করবে, এটা আমার বিশ্বাস আছে। যদি সে টেনশনে থাকে তাহলে কাজে মনোযোগ দিতে পারবে না। এই জন্য তুমি তাকে কিছুই বলো না। পিয়ে তখন বলে, ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় আমরা কোথাও বাইরে গিয়ে ডিনার করি। চেয়ারম্যানও রাজি হয়ে যায়। দুইজনে বাইরে যেতে থাকে। তখন নাথান ডিনার টেবিল থেকে উঠে এসে বলে, বাবা আপনিও আমাদের সাথে খাবার খেয়ে নিন। মনে হয় নাথান তার বাবাকে একটু হলেও ভালো তো বাসেই। কিন্তু চেয়ারম্যান কিছু না বলেই চলে যায়। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, বাবা তুমি কোথায় মনোযোগ দিচ্ছ? এন্ড্রু যেন ওই জাহাজের কন্ট্রাক্টটা না পায়, এই কথা মনে আছে তো তোমার? নাথান বলে, মা তুমি চিন্তা করো না, আমি জিনাকে কাজটা দিয়ে রেখেছি, সেই আমাদের কন্ট্রাক্টটা অবশ্যই পাইয়ে দেবে। অন্যদিকে চেয়ারম্যান তার ফেভারিট রেস্টুরেন্টে খাবার খেতে যায়, কিন্তু সেখানে নেইল আর জিরাটও বসা ছিল। নেইল তো চেয়ারম্যানকে দেখে মজা নিতে শুরু করে যে, দেখো ইয়ার, এত বড়লোক মানুষের কি অবস্থা হয়েছে, না সে হাঁটতে পারে আর না তাকে তার ওয়াইফ খাবার খেতে দেয়। চেয়ারম্যানও বলে, এই দেখো কার মুখ চলছে। এনার মেয়ের জেজের সাথে সম্পর্ক ছিল, যেটা সে লুকিয়ে রেখেছিল, আর এখন গলিতে গলিতে তার পোস্টার লাগানো আছে। নির্লজ্জ কোথাকার। তখন টিভিতে ডোডো গ্রুপের অ্যাড আসে, যেখানে চেয়ারম্যানের ওয়াইফ অ্যাক্টিং করছিল। নীল তখন বলে, দেখেছো আমার বোন এই অ্যাডে কতটা ভালো লাগছে। অবশ্যই ডোডো গ্রুপ তার হওয়া উচিত, কোনো বৃদ্ধ অসুস্থ লোকের না, যেরকম তুমি। তারপর সেখানে জেজের বিরুদ্ধে যে প্রতিবাদ করা হয়েছে সেটা দেখানো হয়। তখন চেয়ারম্যান বলে, এটা আমার দাবি যে নেইলও এই দ্বিতীয় দুর্নীতির মামলায় জড়িত হবে। এটা বলে সে হাসতে থাকে। নেইল রেগে গিয়ে জেজের সাথে দেখা করে আর বলে, আমি আমার পজিশন এই জন্য ছেড়ে দিয়েছি যাতে আমার দুর্নীতির কেস বের হয়ে না আসে, কিন্তু এখন সেটাও বের করে আনা হচ্ছে। এরকম কেন হচ্ছে? এজন্য তুমি আমার কথা শোনো আর এই ইলেকশন থেকে সরে যাও। এই কথা শুনে জেজে তো রেগে যায় আর বলে, আপনি সব সময় আপনার ব্যাপারেই ভাবেন, আমার আকাঙ্ক্ষার ব্যাপারে আপনার কোনো চিন্তাই নেই। যদি আমি এই ইলেকশনে জিতে যাই তাহলে ভাবেন আপনার সব দুর্নীতির কেস সারা জীবনের জন্য বন্ধ করে দেব। এখানে তো আপনারই ভালো। নেইল তখন বলে, ভালো তো পরে হবে, কিন্তু তোমার এখানে জেতার কোনো চান্সই নেই। এই জন্য দুর্নীতির কেস খোলার আগেই তুমি তোমার ইলেকশন নমিনেশন ফিরিয়ে নাও। কিন্তু এখানে যে মানে না, তাই নেইল তাকে বলে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু এরপর থেকে আমি এই ইলেকশনে তোমার সাথে থাকবো না। এই কথা বলে সে চলে যায়। জেজে তখন বলে, ঠিক আছে, যে আমার সাথে থাকবে না সে আমার শত্রু হবে। তখন জিরাট নেইলকে বলে, দেখেছেন জেজের আসল চরিত্র, এখন আমি বুঝতে পেরেছি, তাকে শেষ করে দেওয়াই ভালো হবে। তখন নেইল বলে, একটু ধৈর্য ধরো, সে যেটাই করবে সেটাই আমাদের জন্য ভালো হবে। অন্যদিকে লিয়ের টিম ওইসব কোম্পানির কন্ট্রাক্ট চেক করছিল যারা লিয়ের সাথে জাহাজের কন্ট্রাক্ট সাইন করার ইচ্ছা করেছে। লি বলে, এই পয়েন্টে তো আমাদের প্রয়োজন হবে, এই জন্য তোমরা তাকে বলে দাও যে আমি তার সাথে দেখা করার জন্য তৈরি। অন্যদিকে সিন্ডি জিম করছিল আর ভাবছিল, ওই কের এত বড় সাহস কিভাবে হলো আমাকে না করার। তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার সাথে কে দেখা করতে চায়। সিন্ডি এই কথা শুনে চমকে গিয়ে ওয়েট ছেড়ে দেয় আর ওয়েট সিন্ডির উপরে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তো কোনোভাবে সেটাকে উঠিয়ে নেয়। আর তখন সিন্ডি খুশি হয়ে জিজ্ঞাসা করে, কি সত্যি? অবশ্যই মনে হয় সে আমার এখন ছবি দেখেছে আর আমার সৌন্দর্যের ওপরে ফিদা হয়ে গেছে, এজন্য হয়তো সে আমাকে ডেকেছে। এখন দেখে নিও সে আমার পায়ে কিভাবে পড়ে। পরের সিনে সিন্ডি লিয়ের সাথে দেখা করার জন্য ওয়েট করছিল
আর যখন লি ভেতরে আসে তখন সিন্ডি একদম অবাক হয়ে যায় আর বলে, তুমি তো একদমই চাঙের মতো দেখতে। লি তখন বলে, আরে বাবা আমি চাং না, আমি চ্যাং। সিন্ডি তখন ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে দেয় আর বলে, তুমি সত্যি ওই চ্যাং? এটা বলে সে লিয়ের মুখ টাচ করে দেখে আর বলে, এই জন্যই তো তোমাকে দেখে আমার ভেতরে কিছু হচ্ছিল। লি তখন বলে, আমার মনে হয় তুমি একদমই চেঞ্জ হওনি। তারপর সিন্ডি তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি স্বপ্ন দেখছি না তো? লি তখন সিন্ডির গালে চিমটি কেটে বলে, স্বপ্ন না, একদম সত্যি। পরে সিনে দুজন ডিনার করছিল, তখন লি সিন্ডিকে কিছু কথা বলে আর তার কাজে সাহায্য করার জন্য বলে, কিন্তু সিন্ডি তো লিয়ের সাথে দেখা করার এক্সাইটেড থেকে বেরই হচ্ছিল না। লি সিন্ডিকে বলে, আমি কি কখনো তোমাকে ভালোবেসেছিলাম? আসলে আমার মাথায় একটু আঘাত লেগেছিল, যার জন্য আমার মেমোরি লস হয়ে গেছে। আমার মনে নেই যে আমি কাকে ভালোবেসেছিলাম। তাহলে কি তুমি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? ব্যাস, সিন্ডি তো এই সুযোগ হাত থেকে বের হতে দেয় না আর বলে, তুমি সব সময় আমার পেছনেই ঘুরতে আর বলতে আমাকে ভালোবাসো, আর আমিও না করেছিলাম, কিন্তু তারপরেও তুমি আমার পিছু ছাড়োনি। তুমি আমাকে অনেক ভালোবাসতে। তুমি কি এসব কিছু ভুলে গেছো? লি বলে, আচ্ছা, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু তার ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন কাজের ব্যাপারে কথা বলবো। এই কথা বলে সে আবারও বিজনেসের কথা বলা শুরু করে। তারপরে সে ডিনার করে চলে যায়। সিন্ডি তো আজকে অনেক খুশি হয়ে যায় আর বলে যে ভালোই হয়েছে যে তার মেমোরি লস হয়ে গিয়েছে, এখন আমি যা বলবো সেটাই সে সত্যি মনে করবে। তারপরে লি লিফটে গিয়ে গ্রেকে বলে, আমি কি সত্যি সিন্ডিকে অনেক ভালোবাসতাম? এই কথা শুনে গ্রে তো হাসে আর বলে, হ্যাঁ, তার উপরে চেয়ারম্যান তো তোমাকে জামাই হিসেবে মেনেও নিয়েছিল। তখন লিও হাসি দিয়ে বলে, আরে ঠিক আছে, বেশি কথা বলো না, আর বলে, তুমি কি এখনো রশিকে ভালোবাসো? গ্রে তো চমকে যায় যে হঠাৎ করে তার কথা কেন বলছে। লি তখন বলে, আমি তার কথা এই জন্য বলছি কারণ মোজো প্রথমে এনআইএতে কাজ করত আর মোজোর ইন্স্যুরেন্সও কাজ করে, সে আবার এনআইএতে জয়েন করতে চাচ্ছে। অন্যদিকে জিনাকে দেখানো হয় যে ডোডো গ্রুপের হোটেলে যাওয়ার জন্য নিজের জিনিসপত্র প্যাকিং করছিল। তখন সেখানে নাথান আসে আর জিনাকে বলে, আমি জানি যে তুমি জাহাজের কন্ট্রাক্টের ব্যাপারে ডোডো গ্রুপের হোটেলে যাচ্ছ, তোমার শুধু আমার একটা কাজ করে দিতে হবে। এন্ড্রু যাই করবে এসব কিছু আমাকে বলে দিতে হবে, না হলে ওই এন্ড্রু কন্ট্রাক্ট জিতে যাবে, আর সে হলো জেজের লোক, আর আমি জানি তুমি জেজেকে এই কন্ট্রাক্ট জিতে দেবে না, তাই তুমি তার কন্ট্রাক্টের ইনফরমেশন আমাকে দিয়ে দিও, যাতে আমি আমার নতুন কোম্পানির মাধ্যমে ওই কন্ট্রাক্ট জিততে পারি। তারপরে জেজে থেকে বদলা নিতে আমি তোমাকে সাহায্য করব। পরের দিনের কথা, এন্ড্রু টিম ডোডো গ্রুপের হোটেলে আসে, তখন সিন্ডিও আসে আর লিয়ের প্ল্যানের কথা মতো এক্সিকিউট করে। সিন্ডি তাদের বলে, আপনাদের সবার আলাদা আলাদা রুম চাই, নাকি একটাই রুম ঠিক হবে? এন্ড্রু তখন বলে, আমাদের সিক্রেট ডিসকাশন করার আছে, এজন্য একটা ভালো রুম চাই। তারপরে তারা লিফটে ওঠে আর তখন দরজা বন্ধ হতে যাবে, তখনই সেখান দিয়ে লি যায়, কিন্তু জিনা তাকে দেখার আগেই দরজা বন্ধ হয়ে যায়। তারপরে রুমে যাওয়ার আগে এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট সবার ফোন নিয়ে নেয় যাতে তাদের কথা বাইরে না যায়। অন্যদিকে আমাদের রশিকে দেখানো হয় যে এনআইতে আবার কাজ পেয়েছিল, এজন্য সে সেখানে যাচ্ছিল, তাই লি তার সাথে দেখা করতে যায়। রশি একটু ইমোশনাল হয়ে বলে যে হয়তো আমি আর কখনোই তোমার সাথে দেখা করতে পারবো না, কিন্তু তুমি কি আমার ছোট একটা সাহায্য করতে পারবে? লি বলে, বলো কি করতে হবে। আসলে সে লিকে জিরাটের পার্ট টাইম ড্রাইভার হওয়ার কথা বলছিল। আসলে সে জিরাটের থেকে বদলা নিতে চায়, কারণ সে রশিকে মিথ্যা কথা বলেছে আর সে এনআইয়ের কথা বলে ইলিগাল কাজ করিয়ে নিয়েছে। লিও ঠিক সেই রকমই করে, জিরাটের পার্ট টাইম ড্রাইভার হয়। তারপর যখন লি তাকে বাসায় নিয়ে যাচ্ছিল তখন জিরাট গাড়িতে ঘুমিয়ে পড়ে, কিন্তু লি তাকে বাসায় নিয়ে যাওয়ার বদলে অন্য জায়গায় নিয়ে যায়। তারপরে জিরাটের যখন ঘুম ভাঙে তখন সে লিকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, চ্যাং, তুমি মারা যাওনি? এটা বলে সে গাড়ি থেকে বের হয়ে পালাতে থাকে, কিন্তু রশি তখন তার সামনে বন্দুক ধরে দাঁড় করিয়ে দেয়। জিরাট তো রশিকে দেখে আরো শকড হয়ে যায় আর বলে, তুমিও বেঁচে আছো? রশি তখন বলে, আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম, এজন্য আমি এনআইতে জয়েন হতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের লাভের জন্য আমাকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে কাজ করিয়েছো। জিরাট তখন বলে, আমি এনআইয়ের কাজ ছেড়ে দিয়েছি আর আমিও তোমার মতো একা হয়ে গেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রশির মাথা তো ঠান্ডা হয় না, তাই সে বলে, আমি চাইলে এখনই তোমাকে শেষ করে দিতে পারি। জিরাট তখন বলে, আমার বউ বাচ্চা আছে, প্লিজ তাদের কথা তো একটু মনে করো, আমাকে জীবিত ছেড়ে দাও। এই কথা শুনে রশি তাকে মারতে থাকে। তখন লি এসে রশিকে শান্ত করে আর বলে, তাকে ছেড়ে দাও, সেও নেইলের গ্যাংয়ের সাথে যুক্ত আছে আর আমি তো বদলা নিবই, তুমি তাকে ছেড়ে দাও। রশি ইমোশনাল হয়ে লিকে বলে, তুমি সব সময় আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে অনেক মিস করব। লি তখন বলে, আমি যখন কোমায় ছিলাম তখন তুমি আমাকে দেখাশোনা করেছো, তাই না? যদি তুমি না হতে তাহলে ভাবো আমার কি হতো।
রশি তো আরো ইমোশনাল হয়ে যায় আর অনেক ভালোবেসে জিজ্ঞাসা করে যে আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি। লিও তাকে জড়িয়ে ধরে, তারপরে রশি সেখান থেকে চলে যায়, মানে সে নিজের একটা নতুন জীবন শুরু করতে চায়। তারপরে আমাদের এন্ড্রয়েড টিমকে দেখানো হয় যারা একটা রুমে কাজ করছিল। কাজ করার পর জিনা মেঝেতে শুয়ে পড়ে, কিন্তু তখন এন্ড্রু এসে তাকে ডেকে বলে তুমি এখানে কেন শুয়ে আছো, চলো আমার রুমে গিয়ে আমার বেডে শুয়ে পড়ো, আমি এখানে শুয়ে পড়বো। কিন্তু জিনা তখন বলে আমার এখানেই ভালো ঘুম হচ্ছে, আমি এখানেই শুয়ে পড়বো। এন্ড্রু সেখানে বসে জিনাকে দেখতে থাকে। তারপর যখন জিনা গভীর ঘুমে যায় তখন এন্ড্রু তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বেডে শুয়ে দেয়। তারপরে সে তার ফাইল চেক করে। তখন পর্যন্ত জাহাজের কন্ট্রাক্ট এন্ড্রু পায়নি, ততক্ষণ পর্যন্ত তার ঘুমও হবে না। কিছুক্ষণ পর জিনারও ঘুম ভেঙে যায়। অন্যদিকে দেখানো হয় যে যখন জানতে পারে যে এন্ড্রু জিনাকে ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার বানিয়েছে, তখন সে রাগে এন্ড্রুকে কল করে আর বলে জিনাকে তুমি কেন কাজে রেখেছো। এন্ড্রু তখন বলে যদি জিনার ব্যাপারে কথা বলতে হয় তাহলে সামনে করতে হবে। যে তখন বলে সামনাসামনি করার জন্যই তো আসছি, আমি এখানে আছি, তুমি নিচে আসো। এন্ড্রু নিচে আসে, কিন্তু সে জানে না যে জিনা তাকে ফলো করছিল। যে এন্ড্রুকে অনেক কথা শোনায় আর বলে যে তোমার সাহস কি করে হলো জিনাকে কাজ দেওয়ার। এন্ড্রু বলে আপনার কি কোনো কিছুর ভয় আছে, আমি জানি যে জিনার জন্য আপনার কোনো ক্ষতি নেই। যে তো আরো রেগে যায় আর একটা স্টিক দিয়ে এন্ড্রুকে মারে আর বলে তুমি কখনোই আমার হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? তুমি সেটাই করবে যেটা আমি বলবো, আর এরপর থেকে কখনোই নিজের মন মতো কোনো সিদ্ধান্ত নেবে না, না হলে এর থেকে কঠিন শাস্তিও তোমার হবে। জিনা জেজেকে থামাতে যেতে থাকে, তখন এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট এসে জিনাকে থামিয়ে দেয় আর বলে তুমি যেও না, না হলে তোমার বিপদ হতে পারে। যে তো এন্ড্রুকে অনেক খারাপ ভাবে মেরে চলে যায়। এটা দেখে জিনার অনেক খারাপ লাগে যে আমাকে বাঁচানোর জন্য এন্ড্রুকে জেজের হাতে অনেক মার খেতে হলো। তারপর জিনা যখন এন্ড্রুর কাছে যায়, এন্ড্রু তখন জিনাকে বলে তুমি এই অবস্থায় আমাকে দেখো না, প্লিজ আমার কাছেও এসো না। জিনা তখন আস্তে করে তাকে জড়িয়ে ধরে আর বলে আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে এইসব কিছু সহ্য করতে হচ্ছে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, সরি। এন্ড্রু অনেক ইমোশনাল হয়ে কান্না করে। আর ঠিক তখনই সেখানে গাড়ি নিয়ে লিয়ে আসে আর জিনাকে দেখে তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে, যেখানে সে জিনার সাথে অনেক ইমোশনাল মুহূর্ত কাটিয়েছে। আর এখানেই এই পার্টি সাসপেন্স রেখে শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি? প্লিজ বকাবকি করবেন আমাকে। তো দেখা হচ্ছে পরের পার্টে, যেটা আরো অসাধারণ হতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন। তুই আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে, তুই